স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান থেকে এ পর্যন্ত 100 জন বাংলাদেশকে সরিয়ে নেওয়া হচ্ছে। করাচি দুবাই হয়ে ফিরবেন ঢাকায়। ব্যবস্থা করা হয়েছে দেশটিতে বাংলাদেশিদের সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ পাঠানোরও। দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এসব তথ্য জানান। ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে। দেশটির রাজধানী তেহরানে থাকা বাংলাদেশিদের সরিয়ে নিতে কাজ করছে সরকার। পুরো ইরান জুড়ে 2000 বাংলাদেশি থাকলেও তেহরানে আছে 400 জন। খোলা হয়েছে হটলাইন, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগও কঠিন হয়ে পড়েছে। পররাষ্ট্র সচিব জানালেন 100 বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। আমাদের কাছে আপডেটেড ইনফরমেশন 100 জনের মতো আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে। দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তুরস্ক হতে পারে, পাকিস্তান হতে পারে। তো আমরা যেখানে সুবিধা হবে সব দিক থেকে বিবেচনায় সেই ব্যবস্থাই আমরা নিব। এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে অর্থ পাঠানো কঠিন, কিন্তু বিকল্প ব্যবস্থা হয়েছে বলেও জানালেন মোহাম্মদ নজরুল ইসলাম। টাকা পয়সার লিগ্যাল চ্যানেল যেহেতু তেহরান, ইরানে আপনারা জানেন আন্তর্জাতিকভাবে মানি ট্রান্সফার করা যায় না। আমাদের দূতাবাসের কাছেও কিছু আছে, প্লাস আমাদের একজন অফিসার সে ঢাকায় আসছিল, সে ফিরে যাচ্ছে তেহরানে। তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব। তবে এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার, তবে থাকছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিলের বিধান বহাল থাকছে। পাশাপাশি বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বর্তমান কমিশনের 7ম সভা। এতে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনে সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রচারণায় পরিবেশ বান্ধব সরঞ্জাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। পরিবেশ বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। এ সময় তিনি আরও জানান, বৈঠকে নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হলেও গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের পরিপ্রেক্ষিতে এর পরিবর্তন হতে পারে। আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। এছাড়া সংসদীয় আসনে সীমানা নির্ধারণে আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানায় কমিশন। সুতরাং এটা খসড়া আকারেই আমরা আমাদের ওয়েবসাইটে নীতিগত অনুমোদন দিয়ে পোস্ট করে দিব। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 4র্থ দিনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজকে বর্ধিত করার পক্ষে মত অধিকাংশ দলের। বেলা 11টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে আগামী সপ্তাহে। বৈঠকের বিরতিতে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালট এবং বর্ধিত ইলেকটোরাল কলেজের পক্ষে মত দিয়েছেন তারা। রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেছি এবং সেখানে রাষ্ট্রপতির ক্ষমতার প্রশ্নটি এসছে, সেগুলি থেকে আমরা আলোচনা শুরু করবো। এর বাইরে আমরা 3টি বিষয়ে আজকে আলোচনা করতে চাই এবং আমাদের আশা যে সমস্ত বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমরা একটু বিষয়ে নিবিষ্ট থাকবো, যাতে করে সকলের কথা শোনা যায়। সংক্ষেপে সুনির্দিষ্টভাবে বিষয়ে থাকলে আমাদের জন্য অগ্রসর হওয়া সম্ভব হবে। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য, কিন্তু আমরা একটা কথা বলেছি
যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। এখন থেকে প্রতি বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি আরও জানান, আসছে রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে 5ই আগস্টকে জাতীয় দিবস করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবে কর্মসূচি করা হবে। আগামী 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে 5ই আগস্ট পর্যন্ত। 14 জুলাই থেকে মূল আয়োজন চলবে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগের টেলিভিশনগুলোর লাইসেন্স খতিয়ে দেখতে ডক্টর CR আবরারের নেতৃত্বে গঠন করা হয়েছে কমিশন। আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। রাজনৈতিক ফায়দা হাসিলে জঙ্গিবাদ বিরোধী অভিযানের নামে 253 জনকে গুম করে আওয়ামী লীগ সরকার। গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত র্যাব। এ তথ্য জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান মঈনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রাজনৈতিক শক্তি হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার। রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং শাসন দীর্ঘায়িত করার জন্য এ কাজ করা হয়েছিল। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনিভাবে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এখন পর্যন্ত 16টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে বলেও জানান কমিশন প্রধান। জুলাই পরবর্তী সময়ে গুম কমিশনে প্রায় 1850টি অভিযোগ পড়েছে। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জন। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলেই নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় এ তথ্য। এ সময় আরও জানানো হয়, এ পর্যন্ত বিভিন্ন অভিযানে 9667টি অবৈধ অস্ত্র ও 2,86,000-এর বেশি রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিং করেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রাপ্ত হয়নি, তবে সরকারের ব্রিফিংয়ে উঠে আসে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে তিনি জানান, এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। পুশ ইন ইস্যুতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তবে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানানো হয়। পুশিনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ড তারা সতর্ক এবং সচেষ্ট আছে। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে। থানচি ও রেমাক্রিতে আরাকান আর্মি ইস্যুতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। অচিরেই সেখানে পর্যটক যাতায়াতের নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের বিষয়ে আগামী 22 জুন একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এনএক্স কোর্ট বিল্ডিংয়ে পরিদর্শনে এসে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিজয় 71 বিল্ডিংয়ে কিছু কোর্ট আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানান্তর করা হবে। আগামী 22 জুন প্রধান উপদেষ্টার সুপ্রিম কোর্টে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে, সেখানে পৃথক এই সচিবালয়ের ঘোষণা আসতে পারে। আপনারা দেখবেন, পর্যবেক্ষণ করবেন কোথায় আমরা যাচ্ছি 22 তারিখের পরে। তবে আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হবে। এতটুকু আশা করতে পারেন যে আমি যা বলে এসেছি সারা দেশে গত 7-8 মাস ধরে, সেই বক্তব্য আরও জোরালোভাবে আমি নিজে রাখবো। ঢাকা দক্ষিণ সিটিতে যেভাবে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে তাতে আর চুপ থাকার পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, রাজনৈতিক দলগুলোর সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক রক্ষায় দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। উপদেষ্টা জানান, দক্ষিণ সিটিতে অচল অবস্থার বিষয়ে সরকার অবগত, দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুষ্ঠানে প্রায় 40টি উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে পাবলিক লাইব্রেরি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায়। সেখানে সাধারণ মানুষের যে ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা। তারা আসলে কতটা জনজীর্ণ বিভিন্ন সমস্যায় বা অভিভাবকহীন এই উপজেলা থাকায় তাদের যে নাগরিক সেবা থেকে বঞ্চিত সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু আপনার কাছে যেতে চাই, বন্দর এলাকায় কি ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে? বিশেষ করে এই সিমেন্ট কারখানা রয়েছে, এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, মানুষ সেই দূষিত বায়ু ভিতরে নেওয়ার পরে কিন্তু আসলে অসুস্থ হয়ে আছে। তো সবকিছু মিলে যানজটের একটা সৃষ্টি, সড়কের যে বেহাল দশা, সবকিছু মিলে কেমন আছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে বন্দরে অনেক সমস্যায় জর্জরিত। বন্দর হচ্ছে নারায়ণগঞ্জে 5টা আসনের মধ্যে অন্যতম একটি আসন, কিন্তু সবচেয়ে বেশি ভোটের প্রার্থী হচ্ছে আমাদের বন্দরে এই পারে। কিন্তু বন্দরের নাগরিকের সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে সেটা আমাদের বন্দরে কোনো ব্রিজ নেই। আমরা এটা বিগত বছরগুলো থেকে ভুক্তভোগী। আমরা বিগত যত এমপি বা সরকার এসেছে সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কখনো এটার প্রতিফলন ঘটায়নি আমাদের কাছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের মা বোনেরা কখনো গ্যাস পাচ্ছে না। সেই সকাল থেকে ধরে রাত্র পর্যন্ত তারা গ্যাসের কষ্টে রয়েছে। আপনার গত কোরবানির ঈদে টানা 3 দিন আপনার কোনো পানি ছিল না আমাদের এখানে। এই নিয়ে আমরা পরপর অনেকবার ওয়াসার মাধ্যমে অভিযোগ জানিয়েছি, কিন্তু তার কোনো প্রতিকারই হয়নি। আমাদের বিভ্রান্তিতে আমাদের পড়তে হচ্ছে। তারপর হচ্ছে বন্দরের আপনার রাস্তাঘাটগুলা, আমাদের কিন্তু যেহেতু ব্রিজ নেই, আমাদের একটা মদনপুর থেকে মদনগঞ্জ একটা রাস্তায় আমাদের ব্যবহারের যোগ্য রাস্তা, কিন্তু এই রাস্তাটা হচ্ছে বেহাল দশা। যখন আপনার একজন রুগী নিয়ে যাবেন বা অসুস্থ কোনো মানুষ নিয়ে যাবেন, আপনারা আসার সময় তো দেখেছেন রাস্তাটার কি অবস্থা। এই রাস্তার জন্য আমরা খুবই বিপজ্জনক পরিস্থিতি রয়েছে। আমাদের প্রতিবারই এখান থেকে ভোট নিয়ে যাচ্ছে, যারা আসছে আশ্বাস দিচ্ছে, ভোট নিয়ে যাচ্ছে, কিন্তু তার প্রতিফলন কিছুই ঘটাচ্ছে না। আমরা বন্দরের নাগরিক যারা বা বন্দরের বাসিন্দা যারা, তারা এই বন্দরেই রয়ে গেলাম। আমাদের স্বপ্ন আর কেউ পূরণ করছে না এইভাবে। এখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেটাতে আসলে উন্নত চিকিৎসা আছে কিনা? হ্যাঁ, উন্নত চিকিৎসা বলতে চিকিৎসার অবস্থা খুবই বেহাল অবস্থা। আপনি যদি আমাদের বন্দরে যে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে যান, তাহলে দেখবেন যে প্রতিনিয়ত যে একটা ইমার্জেন্সি ডাক্তার থাকার কথা ওঠো প্রয়োজন মতো পাওয়া যায় না। একজন মহিলা রোগী যিনি গর্ভাবস্থায় থাকবে, তাকে যদি আপনি রাত্রের 3টা বাজে বা 2টা বাজে নিয়ে আসেন, যদি একটা ইমার্জেন্সি প্রাথমিক চিকিৎসা সে না পায়, তাহলে সে কোথায় যাবে? সাধারণ মানুষের পাশাপাশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা অর্থনৈতিকভাবে আপনারা পিছিয়ে যাচ্ছেন কৃষিকাজ। অবশ্যই পরবর্তীতে আপনার কাছে আসবো। আপনার কাছে একটু জানতে চাই, তিনি তো অনেক কথাই বললেন, আপনার কাছে কি মনে হয় কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ? আপনার সমসাময়িক বিষয়ে ভাই তো আলোচনা করেছে, কিন্তু আমাদের বন্দরে এছাড়াও অনেক সমসাময়িক ঝামেলা রয়েছে। যেমন
আমাদের বন্দরে কোনো পর্যটন যে খাতটা, আমাদের নারায়ণগঞ্জের বন্দরের মানুষের জায়গা নাই কোনো জায়গায় যাওয়ার জন্য। যেমন সাবদি, বালুচর, কাইকারটেকের যে জায়গাগুলি আছে, এখন এই জায়গাগুলি চাইলেই আপনার দলীয় সরকার হোক বা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা চাইলেই এটার একটা পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আপনার হচ্ছে যে আমাদের এলাকার যে ঐতিহ্যবাহী দুর্গ, এই যে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি কিল্লাটা, এটা তো আমাদের মোগল আমলের, সেটা সংস্কার করা পসিবল, এটা আপনার বেহাল দশা হয়ে গেছে। এছাড়াও আমাদের বন্দরে অনেক পরিমাণ আপনার হচ্ছে যে সন্ত্রাসী, তারপর হচ্ছে কিছু আপনার কিশোর গ্যাং টাইপের যে পোলাপান আছে, তারা এখনো কিন্তু রয়ে গেছে। ফ্যাসিস্ট ঠিকই চলে গেছে, তাদের দোসররা কিন্তু চলে যেতে পারেনি। তো সেই ক্ষেত্রে দিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে একটা ডেভিল হান্টের একটা যৌথ বাহিনী পরিচালনা করেছিল, অভিযান করেছিল, তখন কিন্তু এটার কোনো প্রতিকার হয়নি। বন্দর থেকে তার কোনো প্রতিকার হয়নি। যারা যারা এখনো আপনার মূল পয়েন্টে যারা দায়িত্ব পালন করছে, তারা এখনো ওইভাবেই কাজগুলি। তাদের কাছে আপনারা প্রত্যাশা করেন যে সকল সমস্যা, সংকট বা নিরসনে কাজ করে যাবেন অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা। তো পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই সমস্যা সমাধানে, উত্তরণে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা আছে এই উপজেলা কেন্দ্রিক, এবং কি সাধারণ মানুষের যে ভাবনা, তাদের যে প্রত্যাশা, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।